অপেক্ষা করো, আমি আবার আসবো। সঙ্গে একজনকে নিয়ে আসবো। তারপর দেখবো দুজনে। আমার মন যে আরেকজনের কাছে পড়ে আছে, এই মনহীন চোখ নিয়ে আমি সহ্য তোমাকে দেখতে পারি না। তের ইতিকথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতাদের জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশের বিখ্যাত উপন্যাসী আনিসুল হকের একটি উপন্যাস ভালোবাসা, আমি তোমার জন্য কাঁদছি। এই উপন্যাসটির আজকের পর্ব সংখ্যা হলো ৩। বিম্বিসার, অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। ফারুক আবদুল্লাহ মানুষটা একটু ব্যতিক্রমী ধরনের বটে। সে যদি উদ্যমী হতো, সাফল্য তার করায়ত্ত হতে পারত বিপুলভাবে। বিশ্ববিদ্যালয় জীবনে সে যদি পড়াশোনায় সিরিয়াস হতো, হয়তো ফার্স্ট সেকেন্ড হয়ে এখন স্কলারশিপ নিয়ে পড়াশুনো করতে যেত আমেরিকায়, বিলাতে। এখনও সে যদি তার ডিগ্রি ও বিদ্যা ফলাতে চায়, ঢাকা শহরের অর্থোপার্জন কোনো কঠিন বিষয় নয়। কিন্তু কি এক ঔদাস্য তাকে জীবনের ইঁদুর দৌড় থেকে নিবৃত্ত করে রেখেছে। একবার সে ঠিক করেছিল রণেশ দাশগুপ্তের মতো চিরকুমার চিরপবিত্র কমিউনিস্ট হয়ে যাবে। একাকী ভাড়া ঘরে এবং ভাড়ার ঘরে বই পড়ে পড়ে জীবন কাটিয়ে দেবে। তবে কমিউনিজমের বিশ্বব্যাপী বিপর্যয়ের পর কমিউনিস্ট সোভিয়েতের অসঙ্গতি, নিষ্ঠুরতা ও আমলতান্ত্রিক কপটতার নানা গল্প শুনে তার মোহভঙ্গ ঘটেছে। দেশের মানুষ যা চায় না তা তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার অধিকার কারও নেই। ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরিয়ে সবাই যখন কেরিয়ার কেরিয়ার করে এদিক ওদিক ছুটতে লাগলো, সে তখন ভাবল একটু আবৃত্তি চর্চা করে দেখি না কেন। এ বিষয় নিয়ে সে যে তুঙ্গে পৌঁছবে এমনটা আশা করা যায় বাড়াবাড়ি। কারণ এর আগে সে কিছুদিন বের করেছিল বাচ্চাদের বিজ্ঞানের পত্রিকা সায়েন্স ওয়ার্কশপ। ওই কাজটা সে করেছিল মিশনারি উৎসাহ নিয়ে। তার নৈতিক চরিত্র ভালো, এই ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু নিঃসন্দেহে দেওয়া যায়। এখন সে পত্রপত্রিকায় পাজল লিখে খায়, কথাটা ঠিক। একটা দৈনিক পত্রিকায় রোজ বেরোয় তার শব্দের খেলা, ওখান থেকে সে পায় মাসে ৩,০০০। একটা সাপ্তাহিক থেকে আসে মাসিক ২,০০০। ৫,০০০ টাকায় সে ঠিক ব্যয় করে কুলোতে পারে না। ঢাকায় তার একমাত্র বোনটি থাকে, বিবাহিত। বোনের বাসায় ফারুক রাত্রি কাটায়। মা বাবা রংপুরে থাকেন। বাবা রিটায়ার্ড হেডমাস্টার। রংপুরে বাড়ি করেছেন, জমি কিনেছেন। সেখানে তিনি এক বাণিজ্যিক ভিত্তিতে আনারস চাষ করছেন। ভালো আছেন বলা যায়। সেটা ফারুকের একটা ভরসা। কোনোদিন ঢাকা ভালো না লাগলে রংপুরের খামারে রজনীগন্ধা চাষ করে খাওয়া যাবে। ইউনিভার্সিটির বন্ধুদের সঙ্গে ফারুকের ইদানিং যোগাযোগ হয় না। তাদের ছিল ৫ জনের একটা গ্রুপ। এর মধ্যে একজন ছিল মেয়ে, তানিয়া। সে বিয়ে করেছে ২ ব্যাচ সিনিয়র একজনকে, যিনি ওই ডিপার্টমেন্টেই যোগ দিয়েছেন শিক্ষক হিসেবে, এবং এখন উভয়েই পড়াশোনা করছে আমেরিকায়। ফারুকের খুব ভালো বন্ধু ছিল মোহন। সে টিভিতে ছায়াছন্দ উপস্থাপনা করত। তার আগে করত টিভি বিতর্ক। সেদিন মোহনের সঙ্গে দেখা হয়েছিল রাস্তায়। ফারুক তখন রিকশাওয়ালাদের পাশে বসে মগবাজারের মোড়ে ইটালিয়ান হোটেলে চিতই পিঠা খাচ্ছে। তার পরনে যথারীতি জিন্স, তবে পায়ে স্পঞ্জের স্যান্ডেল। হঠাৎ দেখল মোহন যাচ্ছে একটা সাদা রঙের টয়োটো সলিলে, পেছনের সিটে বসে। যানজটে গাড়িটা ফুটপাতের গা ঘেঁষে বিরক্তিতে ফুঁসছে। ফারুক বেঞ্চে রাস্তামুখো হয়ে বসে রাস্তা দেখছে।
রিকশার ভিড়ে গাড়িটা হংস মাঝে বক যেন। ফারুকের মনে পড়ে গেল জীবানন্দ দাশের কবিতার একটি মোটর কার গাড়লের মতো গেল কেসে, অস্থির পেট্রোল ঝেড়ে। সতত সতর্ক থেকে তবু কেউ যেন ভয়াবহভাবে পড়ে গেছে জলে। তখন হঠাৎই মোহন তাকে লক্ষ্য করল, ডাকল, এই ফারুক, কি করছিস? চিতই পিঠা খাই, খাবি? না, গাড়ি রাখবো কোথায়? ওই জ্যাম 7 ঘন্টা থাকবে, নেমে আয়, কিছু হবে না। তুই আয়, ওঠ গাড়িতে। ফারুক উঠল, বলল, জব্বর গাড়ি কিনেছিস। টি 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 মোবাইল ফোনের রিং। মোহন 3-4 বার হ্যালো হ্যালো বলে রেখে দিল। অন্য পাশ থেকে সাড়া আসছে না। তো কি করছিস এখন? ফারুক বলল, প্যাকেজ প্রোগ্রাম বানাচ্ছি। প্যাকেজ? সেটা কি? টিভির জন্য প্রোগ্রাম বাইরে বানিয়ে বিক্রি করি। কি দরে বেচিস? সেট দরে না গজ ফিতা ধরে? না, টাইম অনুযায়ী 30 মিনিট, 60 মিনিট। যত লম্বা তত দাম? না, যত ছোট তত দাম। মানে কি? ধর বনসাই, যত ছোট তত দাম। আবার ধর বটবৃক্ষ, যত বড় তত দাম। তুই কি রসিকতা করছিস? পাগল, তোর কাজ নিয়ে আমি রসিকতা করব কেন? আবার মোবাইল বেজে উঠল। মোহন কাকে যেন ম্যাডাম ম্যাডাম বলছে। কথা শেষ হলে মোহন বলল, সবিতা, ফিল্মের নায়িকা। আমার নেক্সট প্রোগ্রামটা ভাবছি একে দিয়েই উপস্থাপনা করাবো। ভালো। আর্কিটেক্টগিরি করছিস না? করছি। বড় একটা ইউনিভার্সিটি কমপ্লেক্সের কাজ পেতে যাচ্ছি। তখন তো তোকেও লাগবে ফারুক, তুই হেল্প করিস। নে আমার কার্ড, মোবাইল নম্বরটা লিখে নে, ফোন করিস। সোনারগাঁও হোটেলের সামনে আবার জ্যাম। ভিক্ষুকরা ঘিরে ধরেছে, ফুলওয়ালা বাচ্চা ফুল নিয়ে। স্যার, একটা লন, একটা লন করছে। একবার দেখা গেল স্পেশাল টাইপ ভিক্ষুক, সে বলছে, দে, 2 টাকা দে। মোহনের সামনে এসে বলল, দে, 2 টাকা দে। মোহন মানিব্যাগ খোঁজার জন্যে পেছনের পকেট খুঁজছে। লোকটা বলল, টাকা লাগবে না, একটা অটোগ্রাফ দে। তোর কাছে কাগজ নাই? কলম দিয়া সই কর। মোহন হেসে বলল, আমার কাছে কাগজ নেই যে। লোকটা তখন বুক পকেট থেকে একটা ময়লা ভাঁজ করা কাগজ বের করে বলল, এইটাই দে। মোহন অটোগ্রাফ দিল। ফারুকের দিকে তাকিয়ে সে আত্মপ্রসাদময় একটা হাসি হাসল। ফারুক আপন মনে বলল, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর মরে। অপিকে নামিয়ে দিয়ে আসার পর থেকে ফারুকের মনটা কেমন যেন ফাঁকা হয়ে গেছে। কিন্তু সমস্যাটা কোথায় সে ধরতে পারছে না। রাত্রিবেলা বাসায় ফিরল তাড়াতাড়ি। দুটো যমজ ভাগ্নে আছে, 8 বছর বয়সী। ওদের সঙ্গে গল্পগুজব করার লোভে। আজকালকার ছেলেপুলে খুবই স্মার্ট, ওদের গল্পের বিষয়ও খুব অন্যরকম। সাদ বলল, মামা, উন্মাদ আনোনি? ফারুক বলল, না তো, কাল কিনে আনবো ঠিক। রাত বলল, মামা, উন্মাদ নাকি তোমাদের আর্কিটেকচার থেকে প্রথম বের হয়েছিল, কথা বলা কি ঠিক? ফারুক বলল, হতে পারে, আমি ঠিক জানি না। সাদ বলল, মামা, কালকে স্টেডিয়ামে নিয়ে যাবে? রাত বলল, মামা, না বলো না, না বলো না। ফারুক বলল, কেন, কালকে স্টেডিয়ামে কি হবে? সাদ রাত একসঙ্গে বলে উঠল, জাভেদ মিয়াঁদাদ আর ওয়াসিম আকরাম খেলতে এসেছে তো, আ বাহিনীর হয়ে খেলবে। ফারুক বলল, তাই নাকি? কিন্তু মোহামেডান আ বাহিনী তো খালি মারামারি করে। মারামারি বেঁধে গেলে কি করব?
সাদ বলল, আরে না, পুলিশ আছে না। ফারুক এসে বলল, পুলিশ তো কাঁদানে গ্যাস ছড়ে গ্যালারিতে, সেটা আরো বড় বিপদ। রাত বলল, পুলিশ তো আবাহিনী, নীল রঙের জার্সি। সাদ বলল, কখনো না, আবাহিনী জার্সির রং বদলেছে। ব্যাস, দুই ভাইয়ের লেগে গেল ঝগড়া। অন্যদিন হলে সাদ রাদের সঙ্গেই অনেক রাত খেলতো ফারুক, নয়তো বসে বসে কাগজ কেটে বাচ্চা দুটোকে ঘর দৌড় জাহাজ বানিয়ে দিত। স্থাপত্যবিদ্যার সর্বোত্তম ব্যবহার, কিন্তু আজ কিছু ভালো লাগছে না। নিজের ঘরে এসে আলো নিভিয়ে শুয়ে পড়ল, ঘুম আসছে না। বুবু এসে বললেন, কি ফারুক, খাবি না? না, খেয়ে এসেছি। তবু খা, অল্প করে খা। এটি তার একমাত্র বোন, বড় বোন নেহালিন আব্দুল্লাহ। হাজবেন্ড ডাক্তার, বাবার ছাত্র ছিল। সুপাত্র পেয়ে বাবা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন। বিয়ের পর একসঙ্গে দুটো বাচ্চা নিয়ে বুবু সংসারী হয়ে পড়েছে। অথচ আগে খুব ভালো অ্যাথলেট ছিল, স্কুল পর্যায়ে দৌড়ে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিল, লম্বা সুন্দর ফিগার ছিল। এখন কত মোটা, কাবুলিওয়ালা হয়ে গিয়েছে। একমাত্র ভাইটিকে নিয়ে তার অনেক গর্ব, কি যে আদর করে তাকে। প্লেটে করে ভাত নিয়ে বুবু হাজির। নে ফারুক, ভাত খা, হাত ধো। না বুবু। চামচ এনে দেবো, চামচ দিয়ে খাবি? না। আচ্ছা ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি। ফারুকের মনে হলো একটা বড় করে ধমক দেয়, কিন্তু কোনো মানে হয় না। এই মেয়েটি তাকে আদর করে আনন্দ পায়, তাকে বঞ্চিত করার দরকার কি? ফারুক বলল, দাও, এক লোকমা, বেশি দিতে পারবে না। এক লোকমা খাইয়ে বউ বললেন, মাত্র একবার খেয়ে হয় না, নে আরেক লোকমা নে। বোনটি তার চেয়ে 3 বছরের বড়, কিন্তু তাকে মানুষ করেছে বলা যায় সেই। মায়ের কি একটা অসুখ হয়েছিল, সারাক্ষণ বিছানায় পড়ে থাকতো। এই মেয়ে ছোট ভাইটাকে ভাত তুলে তুলে খাওয়াতো, পিঠ রগড়ে গোসল করাতো। বুবু সেই ছোটবেলার মতো করছে, ভাত মেখে ছোট ছোট লোকমা বানাচ্ছে, তারপর প্লেটে সাজিয়ে রাখছে। নে, এটা রাদের ভাগ, এটা খা। ফারুক খেলো। নে, এই দলাটা স্বাদের, একটা ভাগ্নেরটা খেলে তো অন্যেরটাও খেতে হবে। বউ বললেন, তোর কি মনটা খারাপ? কেন? তোকে খুব অন্যমনস্ক দেখাচ্ছে। আমি তো সবসময় অন্যমনস্ক, তাহলেও আজ বেশি দেখাচ্ছে। হতে পারে। ফারুক ঠিক জানে না আজ তার কি হয়েছে। সারাটা রাত চুপ করে শুয়ে রইল সে। বাতি নিভিয়ে জানালা খুলে একা একা আপন মনে পড়ে চলল শক্তির কবিতাগুলো, যতটা মুখস্থ আছে। তারপর ক্যাসেট প্লেয়ারে শচীদেব বর্মনের গান ছেড়ে দিল। কে যাস যাস রে, ভাটি গাং বাইয়া, আমার ভাইজান রে বইল নাইয়োর নিত আইয়া। তার মনে হলো কোন সুদূর ভাটির দেশে কোনো নির্জন নদীতীরে এক নারী দাঁড়িয়ে, তার একটা হাত গাছের কাণ্ডে উদাস দৃষ্টিতে সে তাকিয়ে আছে নদীর দিকে। পাল তুলে নৌকা চলেছে, দূর থেকে কালো ছায়ার মতো তার মাঝিকে দেখা যায় কি যায় না। তার ধুধু অন্তর জুড়ে ফিরে ফিরে আসছে বাবার বাড়ির স্মৃতি, শৈশব। আর তার নাকে সর্দি, গলায় মাদুলি, কোমরে ঘুঙুর ছোট ভাইটি, সে এখন কত বড় হয়েছে। সেই সব, সেই সব। হায়, আর কোনোদিন সে ফিরে পাবে না তার শৈশব। ফিরে যেতে পারবে কি পারবে না উজান দেশে, তার পৈতৃক বাড়িটিতে। কতদিন হয়ে গেছে, বাড়ির কোনো খবর নেই। তার অন্তর কেঁদে চলেছে, কিন্তু চোখে অশ্রুর দাগ নেই। বোবা কান্না বুকের ভেতর গুমড়ে গুমড়ে মরছে। অপির কথা মনে পড়ল তার। মেয়েটার সঙ্গে তার প্রথম দেখার কথাও আজ মনে পড়ে যাচ্ছে। সে বুয়েট শহীদ মিনারের সামনে চায়ের দোকানে চা খাচ্ছিল।
আর্কিটেকচার, বিল্ডিং কোথায় মেয়েটি তার কাছে জানতে চেয়েছিল। সে এক নজর মেয়েটিকে দেখেই ভেতরে ভেতরে মুগ্ধ হয়ে গিয়েছিল। তার ভেতরে লাফিয়ে উঠেছিল কাঠবিড়ালির চারা, কিন্তু মেয়েটি মানে জানে না। তখন মনে হয়েছিল কোনোদিনও জানবেও না। সে একটা আত্মভোলা মানুষ। একটা রূপবতী তরুণীকে সে দেখে সে মুগ্ধ হয়, ফিরে তাকায়, কিন্তু মাত্র একবার, তার বেশি তো নয়। কতদিন পর তারই সঙ্গে একই রিকশায়। তার এই ন্যালা খ্যাপা হাবা-গোবা ভালো মানুষের জন্যেই বোধহয় মেয়েরা তাকে খুব মমতা দেখায়। তার বুবু তাকে ভাত তুলে খাওয়ায়। ক্লাসের মেয়েরা, বিশেষ করে তানিয়া, হয় মায়ের প্রতিদ্বন্দ্বী শিশুটির মতোই তাকে দেখত। তার জন্যে বোধহয় তার খুব মায়াই হতো। চুল কাটা বাজে হলে সে চেঁচাত। ক্লাসের অ্যাসাইনমেন্ট প্রায় করা হতো না ফারুকের, তখন তানিয়া তার ড্রয়িং শিট নিয়ে যেত। তার জন্য সহপাঠিনীরা মিলে রাত জেগে তার হয়ে কাজ করত। তারা বলতো কামলা খাটা। তানিয়া যেদিন আমেরিকা চলে যাচ্ছে তার আগের দিন তাদের বাসায় ফারুককে ডেকে নিয়েছিল। বলেছিল, হলে থাকিস, কি খাস না খাস, যা, তোর জন্যে ওয়ান টাইম রেজর সেভিং ক্রিম কিনে এনেছি, সেভ করে গোসল করে আয়। মেয়েদের এইসব মধুর অত্যাচার ফারুক উপভোগই করে। বলেছিল, দে, গালে মনে হয় উকুন হয়েছে। গোসল করে শেভ করে তানিয়ার দেওয়া নতুন পাজামা পাঞ্জাবি পরে সে খেতে বসেছিল। তানিয়া ডাইনিং টেবিলে তাকে তুলে তুলে যত্ন করে খাইয়েছিল। বলেছিল, মাছ খা। একটা মস্ত বড় পেটি তুলে দিয়েছিল পাতে। ওহ, দিস না, কাটা বেছে খেতে পারি না। কথা সত্য। যতদিন রংপুরে ছিল, বুবুর যতদিন বিয়ে হয়নি, বুবু তার মাছের কাটা বেছে দিয়েছে। তানিয়া নিজেই কি ভালো কাটা বাছতে পারে, তবুও যত্ন করে বেঁচেছিল। সেই মাছ খেতে গিয়ে গলায় আটকে গিয়েছিল কাটা। তানিয়াকে লজ্জা দেবার ইচ্ছা ছিল না, কিন্তু গলায় কাটা বিঁধলে চুপচাপ খেয়ে যাওয়া মুশকিল। তানিয়া বলেছিলেন, নে, এই সাদা ভাতের দলাটা খা, কাটা যাবে। কি চক্রাকারে পৃথিবী চলেছে, বুবু ঠিক একইভাবে বলতো। পরদিন তানিয়া আমেরিকা চলে গেল। খুব করে বলেছিল, ফারুক, চিঠি দিস। তোর মুখ দেখে মনে হচ্ছে চিঠি দিবি না। না, কোনোদিন তাকে চিঠি লেখেনি ফারুক। তানিয়া লিখেছিল প্রথম দিকে। এখন শুনতে পাই তার দুটো বাচ্চা হয়েছে, সে ভালো আছে। কে যাস রে ভাটির গাং বাইয়া, আমার ভাইজান রে বইল নাই ওর নিত আইয়া। পরাণ আমার কেমন কেমন করে, ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না। পৃথিবীতে যত বোন আছে তারা যেন সবাই ভালো থাকে, সুখে থাকে। ফারুকের চোখ ভিজে আসছে। আজ মনটা সত্যি দুর্বল হয়ে আছে, বিক্ষিপ্ত। মেয়েদের সঙ্গে তার সম্পর্কটাও হয়েছে এমনই মমতাপূর্ণ, প্রশ্রয়পূর্ণ, কিন্তু যাকে বলে প্রেমে পড়া, তার কোনো পূর্ব অভিজ্ঞতা তার নেই। কিন্তু অপি মেয়েটার জন্যে তার এমন লাগছে কেন? কেন মনে হচ্ছে ওর কাছে গেলে, দুদণ্ড ওর পাশে বসলে, ওর সঙ্গে গল্প করলে তার ভালো লাগবে। মেয়েটার প্রসঙ্গ যত ভাবছে তত তার ভালো লাগছে। মনে হচ্ছে সব কিছু বাদ দিয়ে সারাক্ষণ শুধু অপির কথাই ভাবি। 2 দিন চলে গেল, মনের বিক্ষিপ্ত ভাবটা তার গেল না। বারবার ভেতর থেকে প্রণোচনা আসছে, যাও, ওয়াইয়ের পাঁচিল ঘেরা গাছগাছালি ছাওয়া ওই দোতলা বাড়িটায় যাও। কিন্তু তা কি করে হয়? এক তরুণীর বাড়িতে একটা উটকো লোক হাজির হলে বাড়ির সবাই কি ভাববেন? মেয়েটাই বা কি ভাববে? না, না, এটা সম্ভব নয়। তাছাড়া তার নিশ্চয়ই কারো সঙ্গে সম্পর্ক আছে। আজকালকার মেয়ে কি এতটা বয়স পর্যন্ত একা থাকে? এরা তাদের পরের জেনারেশনের মেয়ে। হট-হাটে গিয়ে হটডগ খায়, টেবিলে ফোন নম্বর লিখে রাখে। না, পাগলামি করা উচিত হবে না। একটা অচেনা পরিসরে সে ঝোড়ো হাওয়ার
মতো ঢুকে পড়ে, সবকিছুকে নাড়িয়ে চাড়িয়ে এলোমেলো করে তুলতে পারে না। আছে শুধু প্রাণ বাকি, তাও বুঝি চাই সখী, কি করব কহবি উপায়। শ্যামানন্দ দাশে কয়, শ্যাম তো ছাড়িবার নয়, পার যদি ধরো গিয়া পায়। ক্লাস ছিল সকাল ৮টায়। অপির ক্লাসে মন বসছে না, সে উসখুস করছে। তার দরকার সাব্বিরকে। স্যার প্লেটোর আদর্শ রাষ্ট্র পড়াচ্ছেন। পেছনে থেকে এক ফাজিল ছাত্র বলল, প্লেটোনিক লাভ আর প্লেটোর আদর্শ রাষ্ট্র কি এক জিনিস স্যার? তুমি বসো। জি স্যার বসছি। একই তাই না স্যার? এক না। তাহলে প্লেটোনিক লাভ জিনিসটা কি স্যার? উইল ইউ সিট ডাউন? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। স্যার চিৎকার করে উঠলেন। ক্লাস মুহূর্তে থমথম হয়ে পড়ল। স্যারের চোখে মুখে রক্ত উঠে গেছে, মুখমণ্ডল লাল। অভি খাতায় নোট নিচ্ছে। অন্যমনস্কভাবে খাতা ভরা হিজিবিজি দাগ সে বড় বড় অক্ষরে লিখে রাখল, প্লেটোনিক লাভ। ক্লাস শেষে নব্বির এলো অপির কাছে, বলল, ইস, প্লেটোনিক লাভ জানা গেলে না জিজ্ঞেস করা যেত সক্রেটিক লাভ কি, তারপরেই তো আসতো ফ্রয়েডিয়ান লাভে। হা হা হা। এই নব্বির, সাব্বির কোথায় রে? নব্বির আবার হাসল, রহস্য করে বলল, একজন বীর যুদ্ধক্ষেত্রে শত্রুর আগমন দেখলে যা করেছে সাব্বিরও তাই করেছে। সাব্বির কোথায় বল না, খুব দরকার। সাব্বির খোড়া খাদেম গ্রুপের ভয়ে দেশের বাড়ি চলে গেছে। ওদের অনুষ্ঠান নিয়ে তো বিশাল গন্ডগোল। খোড়া খাদেম হলো জনৈক ক্যাডার সর্দার। কবে আসবে? মনে হয় আসবে না। খোড়া খাদেম অ্যারেস্ট হলে ভিন্ন কথা। আচ্ছা, তুই কি ফারুক আবদুল্লাহর ঠিকানা জানিস? ফারুক আবদুল্লাহকে? ওই যে সেদিন অনুষ্ঠানে আবৃত্তি করলো। না, এসব পাখি সব করে রাব কাউয়ার ঠিকানা আমি রাখি টাকি না। মুশকিল হলো তো। কিন্তু সে যে করে হোক ফারুককে খুঁজে বের করবেই। এখন তার একমাত্র পণ। বকাট্টা ঘুড্ডির পেছনে ধাবমান ছেলের দল যেমন আর কিছুই দেখে না। পথপ্রান্তরে ঝোপঝাড়, খাল নর্দমা, জুড়ি গাড়ি তুচ্ছ করে ছুটতে থাকে ওই ১ টাকার ঘুড্ডির পেছনেই। পা কেটে যায়, নখ ছেঁচে যায়, কাঁটায় ক্ষতবিক্ষত হয় কেউ, বা ছাদ থেকে পড়ে যায় কেউ, গাড়ি চাপাও পড়তে পারে। এ হলো তেমনই দশা। সে আর কিছুই বোঝে না এখন, শুধু ফারুক আবদুল্লাহকে খুঁজে বের করা তার চাই। ন্যায় অন্যায় বুঝিনে, শুধু তোমারে জানি অবস্থা। সে কি বুয়েটে যাবে? কোনো মানে হয় না। ১ বছর আগে যে পাশ করে গেছে তার খোঁজ কোথায় পাওয়া যাবে? আজ এই ইউনিভার্সিটি এসে যদি কেউ অপির খোঁজ করতে শুরু করে তাহলেই পাবে কিনা সন্দেহ। তাহলে একটা উপায় আছে। শব্দযোগ, শব্দভেদ কোন পত্রিকায় ছাপা হয় তা বের করা। কলা ভবনে পত্রিকার স্টল আছে। ফটোকপিয়ার মেশিনের দোকানে। অপি বলল, নব্বির আমার সঙ্গে একটু আয় তো। ৫টা সাপ্তাহিক ও ৩টা দৈনিক পত্রিকার ওয়ার্ড পাজল ছাপা হয়। সে প্রতিটা পত্রিকার টেলিফোন নম্বর টুকে নিল। তারপর সোজা গিয়ে উঠল রিকশায়। এই রিকশা, ওয়ারি চলেন? নব্বির অবাক হয়ে গেল। পাশে যে সে আছে, কোনো ভ্রূক্ষেপ নেই। ব্যাপার কি? নব্বির বলল, কি রে অপি, কাজের বেলা কাজী আর কাজ পড়লে পাজি, ব্যাপার কি? অপি অসহায় ভঙ্গিতে তাকালো নব্বিরের দিকে। দে, একটা বেনসনের দাম দিয়ে যা। বাসায় গিয়ে অপি লেগে পড়ল টেলিফোন করতে। হ্যালো, এটা অমুক পত্রিকার অফিস? আচ্ছা, আপনাদের শব্দ জব্দ বিভাগটা কে দেখেন বলেন তো? আছেন তিনি? একটু কথা বলা যাবে? কোনো পত্রিকার শব্দ জব্দ সম্পাদক উপস্থিত আছেন? কোনোটার নেই। আধ ঘন্টা চেষ্টার পর জানা গেল সাপ্তাহিক যুগান্তর পত্রিকার এই বিভাগটিতে ফারুক আবদুল্লাহ কন্ট্রিবিউট করেন। হ্যালো,
অপি বলল যুগান্তরের শব্দ জব্দ বিভাগের সম্পাদককে। ফারুক আবদুল্লাহর টেলিফোন নম্বরটা কি দেবেন? আমার খুব দরকার। আপনি ওনার কে হন? কেউ হই না, কিন্তু ওনাকে আমার দরকার। কি দরকার বলা যাবে? না, বলা যাবে না, উনিই বুঝবেন। না, নম্বর তো দেওয়া যাবে না। কেন যাবে না জানতে পারি? জি, আসলে বাজারে অনেক পত্র-পত্রিকা, খুবই প্রতিযোগিতা। এখন ওনার নম্বর প্রায় চায় বিভিন্ন পত্রিকা। আমরা দেই না, এই হলো ব্যাপার। না না, আমি কোনো পত্রিকা থেকে বলছি না, আমার পার্সোনাল দরকার। ঠিক আছে, আপনার কোনো মেসেজ থাকলে জানাতে পারেন, উনি এলে আমি পৌঁছে দেব। আচ্ছা, বলবেন ওয়ারি থেকে অপি ফোন করেছিল। কে ফোন করেছিল? অপি, স্বর অ প এ হস্র ইকার, অপরাজিতা হক। উনি যেন আমাদের বাসায় আসেন, খুব দরকার। আর আমার ফোন নাম্বারটা হলো। সারাদিন কেটে গেল প্রতীক্ষায়। এই বুঝি টেলিফোন বেজে উঠল। বৃষ্টির ফোঁটাকে মনে হয় তার পায়ের শব্দ, পাতার শব্দকে মনে হয় গাড়ির আওয়াজ। চক্ষু কান ইন্দ্রিয় সব সজাগ, অতন্দ্র খাড়া, কিন্তু সে আসে না। কে জানে তার আসতে কত হাজার কত বছর লাগবে। পরদিন আবার ফোন নিয়ে বসলো অপি। প্রতিদিন পত্রিকার সঙ্গে কথা বলে জানা গেল ওখানেও যায় ফারুক। তার ফোন নাম্বার দিতে পারল না, কারণ যার কাছে ফোন নম্বর আছে তিনি নেই। তিনি কখন আসবেন? আপনি সকাল 11টার দিকে ফোন কইরেন, তাহলে আবার কাল সকাল 11টায়? সে আসছে না, কিন্তু আশা জাগছে। সামনে করণীয় কি সেটা জানা থাকছে। হ্যাঁ, সময় কেটে যাচ্ছে তো, এক একটা মুহূর্ত যেন এক একটা বছর চলে যাচ্ছে। ফারুক আবদুল্লাহর তখন সব কিছু অসহ্য হয়ে উঠেছে। পাখির জুলুম, মেঘের জুলুম খারাপ লাগছে, চাঁদ দেখতে খারাপ লাগছে, হাসি খুশি সুখী মানুষ খারাপ লাগছে। মন কেবল পদযুগলকে প্ররোচিত করছে, ওয়ারি ওয়ারি বলে। ধুত্তরি ছাই বলে কাঁধে একটা ব্যাগ ফেলে সে বেরিয়ে গেল। সোজা গেল চট্টগ্রাম বাস স্ট্যান্ড। উঠে পড়ল কক্সবাজারগামী এক নাইট কোচে। না, হৃদয়ের দুর্বলতাকে জয় করতে হবে। একটা মেয়ে তার জন্যে মমতা দেখিয়েছে, সেটা তো প্রেম নাও হতে পারে। সে প্রেমের উদ্দেশ্য নিয়ে তার বাড়ি গিয়ে হাজির হতে পারে না। পরদিন সকাল 11টায় ফারুক আবদুল্লাহর বাসায় টেলিফোন নম্বর জোগাড় করে ফেলল অপি। ফোন নম্বরের প্রতিটা ডিজিট তার রক্তের কণায় কণায় কাঁপন ধরালো। তার সমস্ত শরীর এত কাঁপছে কেন? কাঁপতে কাঁপতেই ডায়াল করল সে ফারুকের নম্বরে। ফোন ধরলেন এক নারী কণ্ঠ। হ্যালো, ফারুক আবদুল্লাহ আছেন? না, বাসায় নেই। কখন আসবেন? সেটা তো বলতে পারছি না। ও তো কাউকে কিছু না বলে গত সন্ধ্যায় বেরিয়ে গেছে, শুধু একটা চিরকুট রেখে গেছে, আমি একটু ঢাকার বাইরে যাচ্ছি, বেশ কিছুদিন হয়তো থাকবো, চিন্তা করো না। অপি গভীর হতাশার মধ্যে নিমজ্জিত হলো। মনে হলো একটা আকাশ কেউ নিভিয়ে দিল, বুঝিয়ে দিল এক ফুঁয়ে। বুকের কাঁপুনি একটু কমলে ওপাশ থেকে ভেসে এলো, আমি ওর বোন। আপনি কে বলছেন? আমার নাম। অপি নাম খুঁজে না পেয়ে ফোন দিল রেখে। আমি মরি মর্মযাতনায়, আর উনি ঢাকার বাইরে গেছেন, পর্যটনে বেরিয়েছেন। আবার সে এলো না। ইস, দুষ্ণ জলফোঁটা আকাশ ছাপিয়ে এসেছে আবার। ফারুক যখন কক্সবাজারে পৌঁছেছে তখন সকাল 9টা। রাতের জার্নি ফারুকের এ জীবনে কম করা হয়নি। প্রায় সে আগে ঢাকা রংপুর করত, কক্সবাজারে সে এলো এই প্রথম। বাস স্ট্যান্ড থেকে সোজা সে গেল সাগর পাড়ে। শরৎকালের সকাল, আলোয় ঝামা ইটের মতো ঝাঁজ, সৈকতে চিকচিক করছে বালি, মানুষ থই থই করছে এখনই। কাঁধে ব্যাগ, সমুদ্রের এখন জোয়ার। ফারুক সোজা চলে গেল সমুদ্রের কাছে। তরঙ্গের পর তরঙ্গ এসে তার পা ভিজিয়ে দিতে লাগলো। এই সেই সমুদ্র তাহলে।
সিনেমায় বহুবার দেখা বাংলা সিনেমা ও বিটিভি নাটকের বহু ঘটনার উৎসস্থল। সে সৈকতে বসে পড়ল। এখানে ওখানে আরো নানা লোকজন। কেউ বা বসে আছে ছাতার নিচে, কেউ বা নেমে গেছে স্নান করবে বলে। লোকজনের হাতে ক্যামেরা। পৃথিবীর সবচেয়ে বেশি তোলা ছবি বোধহয় এই সমুদ্রই। জোয়ার গেল, ভাটার সময় এলো। সমুদ্র তীর ফাঁকা হতে শুরু করেছে। স্নানার্থীরা ফিরে গেছে। দুপুরবেলার খাওয়ার টানে ফিরে যাচ্ছে পর্যটকেরা। সমুদ্র সরে যাচ্ছে, কিন্তু ফারুক যাবে কোথায়? দুপুর ঝাঁঝানো বালি, পায়ে ফোস্কা পড়ার জোগাড়। ফারুক সমুদ্র সৈকত ধরে হাঁটছে। সাই সাই বাতাস, ঢেউয়ের পরে ঢেউ। ফেনায়িত সাদা, উপরে নির্মেঘ আকাশ, আর তার মাথার উপরে দুধ সাদা গাংচিল। এরাই নিশ্চয়ই শঙ্খচিল। আর তখনই মনে পড়ে গেল জীবনানন্দের সেই কবিতা খানি। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো নাকো উড়ে উড়ে ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। সে বসে পড়ল সমুদ্র তীরে, একা ঝাউগাছের নিচে। উপরে অসীম আকাশ, সামনে নিঃসীম সমুদ্র, তীরে আমি একা। এক বিশাল ব্রহ্মাণ্ডে, এই মহাশূন্যতার মাঝে সামান্য অস্তিত্ব নিয়ে একটা খুদের মতো আমি একা। স্যার, বিয়ার লইবেন স্যার? একটা লুঙ্গি পরা লোক তাকে ঠিকই যথাস্থানে যথাসময়ে শনাক্ত করে ফেলেছে। দাও। না, ফারুক আবদুল্লাহ এসবে কোনোদিন মজা পেয়েছে তা কিন্তু নয়। বিয়ার তো তার খুবই তিতা লাগতো। সে বলতো পাট পাতা পচা পানি। কিন্তু আজ সে কি করবে? একটা কিছু তো করা দরকার। রাতের বেলাও সে সৈকতে বসে রইল অনেকক্ষণ। রাতের সমুদ্রই বেশি দর্শনীয়। ঢেউয়ের মাথায় জলে ফসফরাস ফ্লুরোসেন্ট লাইটের মতো সাদা ফেনাকে রাতের আঁধারে অপূর্ব মায়াময় এক মেয়ে। সার্কাসের তারের উপরে নাচছে বলে মনে হলো। রাত কাটল সস্তা হোটেলে কোনো মতে। ভোরবেলা ঘুম ভেঙে পড়ল। সে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছল সমুদ্র তীরে। সমুদ্রে সূর্যোদয় দর্শী মানুষজন আসছে। একটু পর সূর্য উঠবে। তার আবাহনের জন্যে পূর্ব দিগন্ত প্রস্তুত। সে চোখ বন্ধ করল। এই দৃশ্য তার একা দেখা উচিত নয়। এই দৃশ্যে আরো একজনকে অংশভাগ আছে। তার নাম অপরাজিতা হক, অপি। হোটেলে দুদিনের অগ্রিম টাকা দেওয়া আছে। সে তাড়াতাড়ি একটা রিকশায় উঠল, চলল বাস স্ট্যান্ডে। ঢাকাগামী সরাসরি বাসটা আরো আধ ঘন্টা পর ছাড়বে। পেছনের দিকে সিটটিও ফাঁকা আছে। সে টিকিট করে বাসে চড়ে বসল। বাসের মধ্যে গান বাজতে লাগলো। হিন্দি গান। কভি কভি মেরা দিল মে। মাঝে মাঝে আমার মনে হয় কে যেন তোমাকে ওই আকাশে গেঁথে রেখেছে আমার জন্য। সন্ধ্যার সময় ঢাকায় পৌঁছালো বাস। চুল উস্কো খুস্কো, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ রক্ত জবা। ফারুক সোজা হাজির হলো হাসি বাড়িতে। নিচতলার ভাড়াটে জানালা অপিরা তাকে দোতলায়। সে দোতলায় উঠল। প্রতিটা সিঁড়ি মেপে মেপে। কিন্তু কি এক ঘোরের মধ্যে দরজায় কলিং বেল টিপল। দরজা খোলার জন্যে দৌড়ে এলো অপি। খুলল। আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে ফারুক। সেই যে বুয়েটে প্রথম সাক্ষাতের সময়কার চেহারা নিয়ে। এ কি সত্য? এ কি সত্য? চোখ ধাতস্থ হচ্ছে অপির। বাইরে সূর্য ডুবে গেছে, লাল আভা এখনো লেগে আছে মেঘে। দোতলার গেটে তেরসা স্বর্ণালী আলো এসে পড়েছে। সোনালি এক মৎস্য যুবকের মতো দাঁড়িয়ে আছে ফারুক। কি, ভেতরে যেতে বলবে না? হ্যাঁ, আসেন। ইস, আপনাকে খুঁজে পেতে কত কষ্ট করতে হয়েছে আপনি জানেন? কে খবর দিল আপনাকে? যুগান্তর পত্রিকা। কি খবর? যে আমি আপনাকে খুঁজছি, খুব দরকার। না, আমি কক্সবাজার চলে গিয়েছিলাম, ওখান থেকে আসছি। বাস তো এদিক দিয়েই যায়। ভাবলাম যাই অপির বাসা হয়ে, দেখি বাসায় আছে কিনা। রূপ দেখি কেবা যাইব ঘরে, চিত্ত কারা কালার বাসি লাগিছে অন্তরে। কে এসেছিল রে? দাদি বললেন। এসেছিল একজন। অপি বলল। একজন? দুই তিনজন নয়? তাহলে চিন্তার কথা। তা একজনটা কে? তা বলা যাবে না দাদি। ও, বুঝতে পেরেছি। তা আমার সঙ্গে পরিচয়টা করে দিলি না? মাথা খারাপ? তোমার যা রূপ, ও চোখটা ধাঁধিয়ে যাক।
মাথাটা বিগড়ে যাক, অত বোকা আমি নই। আমার চেয়ে রূপবতী কারোর সঙ্গে আমি ওর পরিচয় করিয়ে জীবনেও দেব না। দাদি হাসলেন। না রে বুবু, তোর মানুষের মাথা খেতে পারি, এমন রূপ কি আর আমার আছে? মাথাটা তুই খা, আমাকে লেজ না হলে পেটি দিস। হে হে হে। অপি হাসতে লাগলো দাদিকে জড়িয়ে। কি যেন মন খোলা দিল খোলা হাসি, হাসিবাড়ি বিখ্যাত প্রেটেন্ড করা হাসি। দাদি, আজ কিন্তু চুলে তেল দিয়ে টান করে বেঁধে দেবে, কাল শ্যাম্পু করব। রাতের বেলা তেল দিবি? তা না হলে তো উপায় নেই। দাঁড়াও, আগে একটা ফোন করে আসি। এক্ষুনি না বেরুলো, আবার এক্ষুনি ফোন। এক্ষুনি না মাথা, সেই কখন বেরিয়েছে, এতক্ষণে নিশ্চয়ই পৌঁছে গেছে। মেয়ে পড়লে পুরুষ হয় বোকা আর নারী হয় সাহসী। অপি ফোন করতে গেল। এখনই তার কথা বলা চাই, চাই। হ্যালো, ফারুক আবদুল্লাহ আছেন? জি না, উনি ঢাকার বাইরে। চুপ করে ফোন রেখে দিল অপি। 15 মিনিট পরে আবার, হ্যালো, ফারুক ভাই আছেন? জি, এইমাত্র এসেছে, ধরুন। এই ফারুক, ফারুক, তোর ফোন। হ্যালো, ফারুক ভাই, এতক্ষণ লাগলো বাসায় পৌঁছতে? এই তো এলাম, জ্যামে পড়ে গিয়েছিলাম। আর আমি চিন্তায় চিন্তায় কাহিল, আবার লোকটা অন্য কোথাও চলে গেল নাকি? গারো পাহাড়ে টাহাড়ে। যাবো যাবো, এবার একা যাব না, সঙ্গে দোকা নিয়ে যাব। দোকা কাকে? আছে, আমারও এখন নিয়ে যাবার মতো মানুষ আছে। অপির বুক টিপ টিপ করছে। কার কথা বলছে? অন্য কারো কথা নয় তো? সে মানুষটা আবার কে? আগে বলেনি তো। আগে ছিল না তো, তাই বলিনি। এখন হয়েছে তাই বলছি। গারো পাহাড়ে গিয়ে কি হবে? সূর্যোদয় দেখব। মা, ব্যাপারটা কেমন? 8 আনার ভিউ কার্ড হয়ে যাবে না? শোনো অপি, পৃথিবীর কিছু কিছু দৃশ্য আছে যা খুব পুরানো, কিন্তু পুরানো হয় না। চিন্তা করে দেখো, গাঢ় সবুজ মাটির উপর, পাহাড়ের গায়ে কালো সবুজ বন, দিগন্তে শুধুই পাহাড়ের রেখা। দূরে পাহাড় আবছা হয়ে মিশে গেছে আকাশের সঙ্গে। ভোর হচ্ছে, একটা ছোট্ট লাল সূর্য লাফিয়ে লাফিয়ে উঠছে রাবারের লাল বলের মতো। আর সমতলে দাঁড়িয়ে দুটো মানব মানবী। ঘাসের গায়ে শিশির, মেয়েটা ছেলেটার হাত আলতো করে ধরে আছে। নির্জন পাহাড়ের কোলে তারা সূর্যোদয় দেখছে। সূর্যের প্রথম আলো পড়ল তাদের চোখে মুখে চুলে। এই প্রথম তাদের ফোনে কথা হচ্ছে। ফোনে ফারুকের কণ্ঠস্বর আরো সুন্দর, ভয়াবহ। ফারুক ভাই, ফোনে কিন্তু আপনি অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন না। মনে মনে বলল অপি। মুখে বলল, আমি যাব, আমি যাব, পাহাড়ে সূর্য ওঠা দেখতে আমাকে নিয়ে যেতে হবে। বলেন, যাবেন? বলেন। যাব, নিশ্চয়ই যাব। লক্ষ্মী ছেলে। তোমার ছেলে আসলেই লক্ষ্মী। জানো আজ ভোরে আমি কেন কক্সবাজার ছাড়লাম? রাতে ঘুম হচ্ছিল না, ভোরে গেছি সমুদ্রের ধারে, দেখি কত কত লোক আসছে সূর্যের ওঠা দেখবে বলে। আমার মনে হলো এ এক শাশ্বত দৃশ্য, এ একা আমার দেখা উচিত নয়। আমি মুখ ঘুরিয়ে চোখ বন্ধ করলাম, সূর্যকে বললাম, অপেক্ষা করো, আমি আবার আসবো, সঙ্গে একজনকে নিয়ে আসবো। তারপর দেখবো দুজনে। আমার মন যে আরেকজনের কাছে পড়ে আছে, এই মনহীন চোখ নিয়ে আমি সূর্য তোমাকে দেখতে পারি না। আমি সোজা ঢাকার বাসে উঠে বসেছি। তারপর তারপর সোজা তোমার কাছে। এই আমার চিঠি পড়েছেন? না, খুব মন দিয়ে পড়ব, ঘরের দরজা বন্ধ করে। ইস, আপনাকে একটা খুব দেখতে ইচ্ছা করছে। আপনার একটা ভালো ছবি আমাকে দেবেন তো? আর শোনেন, আমাকে কিন্তু চিঠি লিখবেন, বড় বড় চিঠি। বারে, কথাই তো হচ্ছে, হোক, কিন্তু চিঠি হলো পাহাড়ের সমুদ্রে সূর্যোদয়ের মতো, ওটা কখনো পুরনো হয় না। কি লিখবেন তো? হুম, এই তোর গরম পানি বাথরুমে দেওয়া হয়েছে, যা গোসল করতে ঢোক, পরে কথা বলিস। মেয়েটা কে রে? বুবু চিৎকার করে বললেন ফারুককে। কে? আমার বুবু, একমাত্র বোন, গোসল করতে বলছেন। ইস, আপনার চেহারার যা হাল হয়েছে, নিন বাবা, গোসল টোসল করে খেয়ে নিন। আজ রাখি তাহলে, কালকে সকালবেলা উঠেই ফোন করবেন। যান। জাদু, সোনা, সোনা। অপি, অপু
অপু সোনা লক্ষ্মী রাখেন, তুমি রাখো, তুমি রাখো, রাখি, মা আসছেন। গোসল সেরে গরম গরম ভাত ফারুকের দু চোখে ঘুমে কাদা হয়ে এলো। কত ধকল গেছে দুদিন। সে নিজ ঘরে গিয়ে বিছানায় পিঠ ঠেকিয়েছে মাত্র, অমনি ঢুকে গেল ঘুমের অতলে। বাতি জ্বালানো ছিল। বাবু এসে বিছানা ঠিক করে দিলেন, বাতি নিভিয়ে দিলেন। রাত ও সাধ এদিকে হামলা করতে চাইছিল। মা বললেন, না, মামাকে এখন ডিস্টার্ব করো না, বেচারা বড্ড টায়ার্ড। ঘুম ভাঙল শেষ রাতে। বেডসাইড ল্যাম্পটা জ্বালিয়ে সে ধড়ফড় করে উঠল। অপির চিঠিটা কই? চিঠি নিয়ে বিছানায় শুয়ে খামটা নাড়ল চাড়ল। সম্বোধনহীন চিঠি, তুমি করে লেখা, দফায় দফায় লিখেছে, এক বৈঠকে নয়। অফি লিখেছে, আমাদের বাড়িটা হাসি বাড়ি। এ বাড়ির সবাই খুবই ভালো, হাসি খুশি। এ বাড়িতে কেউ কাঁদে না। আমার মনে হয় নতুন কেউ জন্ম নিলেও নবজাতকের কান্না হয়, হাসি শোনা যাবে। এই বাড়িতে হঠাৎ একটা মেয়ে কাঁদছে। তার সমস্ত পাঁজর ভেঙে মুচড়ে বেরিয়ে আসছে কান্না আর কান্না। কাঁদতে যে তার বড় ভালো লাগছে। দাদি বলেছেন, এরকম হয় শুধু প্রেমে পড়লে, ভালোবাসলে। ভালোবাসা, আমি তোমার জন্যে কাঁদছি। দাদি বলেছেন, এই কান্না কেঁদেও সুখ। এই চিঠির গায়ে আমার ফোঁটা ফোঁটা চোখে জল লেগে গেল। আচ্ছা, আমার যে এমন হচ্ছে তোমাকে এতদিন পর দেখে, আর কি সৌভাগ্য আমার তোমার পাশে বসার সুযোগ হলো, তোমার হাত ধরতে পারলাম। তোমারও কি এমন হচ্ছে? তাহলে তুমি আসছো না কেন? তোমার না আমার কাছে আসার কথা? এইসব লেখা এই রকম। ফারুকের চোখ উষ্ণ প্রস্রবণের আকার নিল। টপ টপ করে জল ঝরছে। হাতের চিঠিটাই পড়ছে। দুজনের অশ্রু একই জায়গায় মিশে গেল। ফারুক চিঠিটাকে চুমু খেল। ভালোবাসা, আমি তোমার জন্যে, আমিও কাঁদছি। পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি। আমরা দুজন চলতি হওয়ার পন্থী। সকালবেলা চুলে শ্যাম্পু করলো অপি। গা রগড়ে রগড়ে খুব যত্ন করে গোসল সারল। হ্যাপি ভাইয়ার পাঠানো শ্যাম্পু সাবান যে কাজে লাগতে পারে এখন বোঝো। আজ কি পরবে, জামা না শাড়ি? ফোন করে জেনে নিলে হয়। কিন্তু তাতে যাকে বলে সারপ্রাইজ দেওয়া, তাতে হবে না। না, আগে থেকে এ নিয়ে আলোচনা করা দরকার নেই। একটু আগেই ফোনে কথা হয়েছে। সকাল 11টায় বলদা গার্ডেনের সামনে ফারুক আসছে। আজকে তাদের এই প্রথম যাকে বলে প্রেম করতে বেরোনো। পোড়াকালে রোমান্টিক লোকেরা বলতেন অভিসার, নিউ জেনারেশন বলবে ডেট, আমি বলবো ভালোবাসায় যাওয়া। অপি তার ওয়ারড্রবে হাত দিল। শাড়ি তার অনেক জমেছে, পরা হয় সামান্য। সে একটার পর একটা শাড়ি বের করলো, আয়নার সামনে কাঁধের উপর ধরে ধরে দেখলো কোনটা কেমন মানাচ্ছে। শেষতক বেছে নিল একটা টিয়ার রং সবুজ শাড়ি। হয়তো হেমন্তের গানের সেই বিষণ্ণ মধুর সুর তার অবচেতনে বেজে উঠল। সেই টিয়া রং শাড়িটা পরেছ? ম্যাচ করে শাড়ি, ম্যাচ করে ব্লাউজ। লিপস্টিক তো সবুজ পরা যাবে না, পরতে হবে টিয়ার ঠোঁটের রঙের লাল। তাহলে কানের দুলটা লাল সবুজে মেলানো হোক। একটা ছোট্ট নাকফুল, সবুজ লাল, যেন একটি ছোট্ট বনফুল, সবুজ বিনতে লাল ফুল। দুহাতে চুড়ি, কাঁচের অনেকগুলো। আর একটা ছোট্ট হাত ব্যাগ। আর একটু সাজগোজ করবে নাকি? গালে একটু সামান্য ব্লাশ অন, কপালে একটা বড় টিপ সবুজ। নিজেকে আয়নায় দেখে সে নিজের প্রেমে নিজেই পড়ে যায় আর কি। দাদি দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। দাদি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন, বললেন, আকাশ থেকে একটা পরী নেমে এসেছে রে। ফুলপরী নয়, পাতা পরী, সবুজ, তো পরীর মেয়ে। তোমার ডানা দুটো কোথায়? হে হে হে, আয় কাছে আয়। দাদি তার দুগালে দুটো ছোট্ট চুমু এঁকে দিলেন। শাড়ি পরে কি রিকশায় ওঠা যায়? একদিন মামাকে বলতে হবে ভক্স ওয়াগনটায় যেন দুজনকে কোথাও থেকে ঘুরিয়ে আনে। বের হওয়ার মুখে মামার সঙ্গেই দেখা। মামা বললেন, এই এমন সেজেগুজে কোথায় যাচ্ছিস? তোকে তো দেখতে একদম রেখার মতো দেখাচ্ছে। এখন তোর তো একা একা যাওয়া উচিত নয়, দেশের পরিস্থিতি ভালো না। একটা জোয়ান
লোক সঙ্গে রাখ, আমাকে নে। ইউনিভার্সিটি যাচ্ছি, ডিপার্টমেন্টে ফাংশন আছে। ও ওপি, মাই ডিয়ার মাদার, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, পর সমাচার। এই যে, তোর কাছে টাকা হবে? কত? এই 20, 50, 100। অপি ব্যাগ খুলে তাকে 20 টাকার একটা নোট দিল। কত হলো হিসাব রেখো মামা। সব হিসাব করছি, সুইস ব্যাংক থেকে টাকা তুলে তোকে শোধ করে দেব, বুঝলি না? একদম খালি পকেটে চলি কেমন করে, জোয়ান মানুষ তো। বলদা গার্ডেনে যখন পৌঁছলো তখন 11টা বাজতে 5 মিনিট বাকি। ভদ্রলোক এখনো আসেনি। এখন ঠাঁ ঠাঁ রাস্তায় সে দাঁড়িয়ে থাকবে, আবার টিকিট কেটে ভেতরে ঢুকবে, তাও উচিত হবে না। থাকার কথা গার্ডেনের সামনে, ভেতরে নয়। যদি তিনি গেট থেকেই ফিরে যান, যা বুদ্ধি, বুদ্ধির ঢেঁকি। সে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে ঘড়ি দেখতে লাগলো। 11টা বাজে, 11টা 1, 11টা 2। ফারুক আসছে না। হায় হায়, ভুলে গেল নাকি? নাকি অ্যাক্সিডেন্ট করে বসলো? অপির বুকের ভেতরটা মোচড়াতে শুরু করেছে। ফারুক এলো সোয়া 11টার পরে। এসেই বলল, দেরি করে ফেলেছি, কিছু মনে করোনি তো? রাগে অপির গাল তখন ফুলছে। আর বলো না, রাজসাতকেই স্কুলে দিয়ে আসতে হলো। ববুর সর্দি সর্দি ভাব। অপি বোধ হয় রেগে ফুলে ফেটেই যাবে। ফারুক বলল, চলো। কোথায় যাবে? অপি বলল, তুমি বলো। ফারুকের মনটা নেচে উঠল। অপি তাকে তুমি করে বলেছে। কাব্য করে বলল, চলো তবে অভিসারে। সামনেই একটা খালি রিকশা। ফারুক রিকশায় উঠে বসলো, বলল, ওঠো। রিকশাওয়ালাকে বোঝালো, অভিসারে চলেছি, বুঝলেন? অপির কানে কানে বলল, অপু, লক্ষ্মী সোনা, রাগ করো না। এই শোনো, পৃথিবীর সেরাদের তালিকায় কি তোমার মুখস্থ? মানে, সবচেয়ে উঁচু পাহাড় এভারেস্ট, সবচেয়ে বড় নদী আমাজন, সবচেয়ে বড় বেশি লোক চেনে, আর সবচেয়ে সুন্দর মেয়ে অপরাজিতা হক। অপি। অপি ফিক করে হেসে ফেলল। তুমি হাসছো, এদিকে আমি আছি চিন্তায়। সিলেকশন কমিটিতে অবজেকশন গেছে। অপি পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সত্য, কিন্তু অত মানুষ নয়, উর্বশী, স্বর্গ থেকে এসেছে। ওর নাম এ তালিকায় পাঠানো যাবে না। ওরা বলছে, যাহ, মানুষ কি এত সুন্দর হতে পারে? স্যার, নামেন। অভিসার আইসা গেছে। অপি আর ফারুক দেখল রিকশাওয়ালা তাদের হাটকলায় অভিসার সিনেমা হলের সামনে এনে দাঁড় করিয়েছে। দুজনেই হেসে ফেলল। চলো, কাশপুর ব্রিজে যাই। যাবে? ফারুক বলল, চলো। অপির আপত্তি নেই। পথ বেঁধে দিয়েছে বন্ধনহীন গ্রন্থি। স্কুটারে দুজনে গেল কাঁচপুর ব্রিজে। ব্রিজের ওপরে উঠল, রিং ধরে দাঁড়ালো। নিচে পানির দিকে তাকিয়ে রইল। আকাশ মাজা কাঁসার বাসন, পানির নিটোল, ছোট্ট ছোট্ট ঢেউয়ের ফাঁক দিয়ে নিচের পলি দেখা যাচ্ছে। চলো, নৌকায় উঠি। সাঁতার জানো? ফারুকের প্রস্তাব। জানি। নৌকা ডুবে গেলে কি করবে? আমাকে ফেলে রেখে পাড়ে উঠবে? না, তোমাকে পিঠে করে তীরে তুলব। আর যদি তা না পারি? তোমার গলা ধরে গা ছেড়ে দেব। তোমার টানে যদি ডুবে যাই যাব, যদি ভেসে উঠি উঠব। তাহলে বেশ হবে, দুজনে মিলে মরা। তবে এখন আমার মরতে ইচ্ছে করছে না, বেঁচে থাকতে ইচ্ছে করছে। তুমি আমাকে বাঁচিও। আচ্ছা, তাহলে বেঁচে থাকাই যাক। তবে একটা ঝামেলা হবে, আমার শাড়ি টাড়ি সব ভিজে যাবে, আমি বাসায় যাব কি করে? তাহলে বুবুর বাসায় যাব প্রথমে। সেখানে তুমি কাপড় পাল্টাবে, তারপর যাবে দোকানে, তোমার জন্য নতুন এক সেট কাপড় কিনবো। সেসব পরে তারপর তুমি বাসায় যাবে। ইয়াহ, সে বড্ড কেলেঙ্কারি হবে। পত্রপত্রিকায় ছবি ছাপা হবে। এই পানিতে কুমির নেই তো? মনে হয় না। তাহলে চলো, নৌকায় উঠি। একটা নৌকা ভাড়া করা হলো। ইঞ্জিনওয়ালা নৌকা। ছই আছে, কন্ট্রাক্ট হলো 2 ঘন্টার। 12টা বাজে। চিপসের 2টো প্যাকেট কিনে ওরা নৌকায় উঠে পড়ল। ওরা দুজন বসলো ছইয়ের বাইরে। পেছনের একটা লোক হাল ধরেছে, আরেকটা পিচ্চি আছে পানি টানি সেচার জন্যে। সাঁই সাঁই করে বাতাসের ঝাপটা লাগছে চোখে মুখে। অপির চুল উঠছে। দুজন পাশাপাশি বসে, সামনের দিকে মুখ, চারিদিকে এত কিছু দেখার। ওরা দুজন চুপ করে বসে আছে। অপি মাথা রাখলো ফারুকের কাঁধে। ফারুক অপির চুড়িগুলো নিয়ে খেলছে। অপি বলল, জান, তোমার সঙ্গে এত দেরি করে কেন দেখা হলো? আরো আগে কেন হলো না?
ফারুক বলল, দেখা তো হয়েছিল, তুমি আমাদের ওখানে পড়লেই তো হতো, না পড়াই ভালো হয়েছে, রোজ রোজ দেখা হওয়ার চেয়ে এই এমনি করে বেরিয়ে পড়া ভালো। অভিসারে অভি পেছনে তাকালো, ছইয়ের আড়ালে দুই মোল্লা, ওদের দেখা যাচ্ছে না। অভি বলল, ফারুক, আমাকে আদর করো। ফারুক কিভাবে আদর করবে, কোথায় আদর করবে, মুহূর্তের সংশয়। তারপর আলতো করে ওর মুখটা ধরে নিচের মুখটা এগিয়ে দিল, দু ঠোঁট ফাঁক করে ওর দু ঠোঁটের ওপরে ধরল। চকিত চুম্বন। স্বাদ মিটলে না, আবার মুখ এগিয়ে নিল, ওর ওপরের ঠোঁটটা দু ঠোঁটের মাঝে রাখল, এরপর নিচের ঠোঁট। 7 মিনিট। পটপট করে শব্দ হচ্ছে ইঞ্জিনের। মাথার ওপরে মাছরাঙা, দূর থেকে একটা লঞ্চ আসছে। ফারুক ঠোঁট সরালো, খানিকক্ষণ চুপ করে থাকলো দুজন। আদরের সুখে দুজন খানিকক্ষণ আবিষ্ট। রোদ লাগছে, ছইয়ের নিচে যাবে, ফারুক বলল। না, লোকগুলো কি ভাববে, কি ভাববে? অপি উত্তর দিল না। নৌকার মুখ ঘুরতে শুরু করেছে, মানে প্রায় 1 ঘন্টা গেল। অপি গলুইয়ের মাথায় গিয়ে বসল, চোখে যাতে রোদ না লাগে সেজন্যে। ফারুক তার পায়ের কাছে কাঠের পাটাতনে। অবারিত আলোয় সে দেখছে দুখানি অপূর্ব পা, সবুজ শাড়ি, লালচে পাড়, গাঢ় উজ্জ্বল রং, সায়ার লেসের আভাস। তার নিচেই দুটো অসামান্য পা। কোলে তুলে নিল। এই, কি করছো? চুপ করে থাকো, কথা বললে ওরা ভাববে কি না কি করছি। ফারুক মুখ নামিয়ে অসামান্য পা দুটো চুমুই চুমুই ভরে তুলল। উহ, কি করছো, ছাড়ো। কালকে আমার পদধূলি নিয়েছিলে, আজ তার দাম দিচ্ছি। আহা, কি সুখ! নাকি এ ঠিক সুখ নয়, শান্তি তো নয়ই, আরামও নয়, কি যেন একটা অপির সমস্ত শরীর জুড়ে প্রবাহিত হচ্ছে। একটা শুশুক লাফ দিয়ে উঠল জলে, হুশ করে ভেসে ফের ডুবে গেল। সুন্দরের হাত থেকে ভিক্ষা নিতে বসেছে হৃদয় নদী তীরে, বৃক্ষমূলে হেমন্তের পাতাঝরা ঘাসে। দিন যায়, ভালোই ভালোই শরৎ পেরিয়ে যায়, হেমন্ত আসে, ভাপা পিঠার ভাপ ওঠে ঢাকার পথের ধারে, পিঠা বিক্রেতাদের পিরিচে পিরিচে। বাজারে ওঠে ফুলকপি, বাঁধাকপি, পালং শাক। মেলা বসে গাঁও গ্রামে, ঢাকা শহরে। গানের আসর, ফিল্মের উৎসব, নাটকের সপ্তাহ, কত কি। রমনার অশ্বত্থমূলে, পাবলিক লাইব্রেরি আর জাদুঘরের চত্বরে, আর্ট ইনস্টিটিউটের বকুলতলায় কত গান, কত কবিতা। দুজন একসঙ্গে যায় শেষ হবে, হাত ধরে হাঁটে, পথের ধারে বসে ফুচকা খায়। অপি আস্তে আস্তে খবরাদি প্রবণ হয়ে ওঠে। এই চুলটা একটু ছোট্ট করো, বড় চুলে তোমাকে যাত্রার সঙ্গের মতো দেখাচ্ছে, সেভ করনি কেন, কেন তোমাকে ছ্যাঁক দিল বলো তো। এই আমাদের একটা ঘর হবে না? ঘরের কথায় ফারুক উদাসীন হয়ে পড়ে। সে তার হেরে গলায় গেয়ে ওঠে, লোকে বলে বলে রে, ঘর বাড়ি বালা না আমার, কি ঘর বানামু আমি শূন্যের মাঝার। শূন্যতার মাঝে সে কি ঘর বানাবে? কোকিলের কি ঘর হয়? না, ঘর সে বানাবে না, নীড় সে বাঁধবে না বলে। এই তো ভালো আছি অপু, মুক্ত বিহঙ্গের মতো উঠছি, ঘুরছি, এই স্বাধীনটুকু নষ্ট করতে চাও? এমনি মুক্ত স্বাধীনই থাকবো, দুজনের একটা ছোট্ট ঘর হবে। তুমি না আর্কিটেক্ট, খুব সুন্দর করে সাজাতে পারবে। তা পারবো, এমন স্বপ্নের ঘর কেউ কোনোদিন দেখেনি। পাখির বাসার মতো বানাবো, বাবুই পাখির বাসার মতো। ধরো, আমরা উম, তো মোটে দুজন, স্বাধীনভাবেই কাটিয়ে দেব। ইচ্ছা হলে রাঁধবো, ইচ্ছা হলে রাঁধবো না, বাইরে বাইরে ঘুরবো, কোনোদিন হয়তো সারা দিন রাত ঘুমোবো, বাইরে তালা ঝুলিয়ে ভেতরে করার বোল্ট লাগিয়ে দেব। লোকে ভাববে বাড়ি নেই, 3 দিন 3 রাত শুধু ঘুমাচ্ছি। কি মজা হবে! হুঁ, মজা হবে, তবে বেশি দিন মজা থাকবে না। 1 ঘন্টা বাচ্চা নেব, কেউ আমার ভুঁড়ির উপর খেলছে, কেউ ঘাড়ের উপর চড়ছে। যাহ, অসহ্য। কি বলে, বাচ্চাদের মতো ভালো কিছু আছে? আমার ভাগ্নে দুটো স্বাদ আর রাত, ওদের নিয়ে যে কি আমি এক একদিন কি করি না। একদিন অপিকে তার বোনের বাড়ি নিয়ে গেল ফারুক। আসসালামু আলাইকুম বুবু, অপি সংকুচিত ভঙ্গিতে বলল। আপা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন, চুমু খেলেন কপালে। তারপর চিত্রকর ছবি এঁকে যেমন পিছনে 2 কদম হেঁটে ছবিটা দেখে তেমনি করে পিছিয়ে গিয়ে অপির দিকে তাকিয়ে রইলেন তিনি। তুমি তো ডেঞ্জারাস, তুমি তো ডেঞ্জারাস, মার্ভেলাস। এমন রূপ থাকলে আমার মাটিতে পা পড়ত না।
আমার এমন উড়নচণ্ডী ভাইটা তোমার বিউটিতে পড়ে যাচ্ছে না? ভাই কিছু কিন্তু ততক্ষণে এ ঘর ছেড়ে দুই ভাগ্নের কাছে চলে গেছে। আয়, ভিডিও গেমটা ছাড়, দেখি আজ কে জেতে। আপনিও তো খুব সুন্দর, অপি বলল। তুমি কিন্তু আজ ভাত খেয়ে যাবে, বাসায় ফোন করে বলে দাও। বাবু নিজ হাতে রাঁধতে লেগে গেলেন। ও মেয়ে, তোমাকে তুই করে বলি, তোর প্রিয় খাবার কি? মাথা। ফারুক ফোড়ন কাটল। ফারুক তাকে নিয়ে গেল ভাগ্নে দুটোর কাছে। যমজ দুটো ফুটফুটে বালক, বুদ্ধিতে চোখ কি যে ঝকঝক করছে। সাত রাত একসঙ্গে ধরল। এই, তুমি আমাদের কি হও? আন্টি, বলল অপি। আংটি? এসব কি ধরনের কথা? মামি হবে রে মামি, ফারুক বলল। তোমরা বিয়ে করেছো? দুজন আবার একসঙ্গে প্রশ্ন করে উঠল। পপি দুজনের জন্য দুটো চকলেটের কৌটো এনেছিল। ওরা দুজন আবার একসঙ্গে বলল, থ্যাংক ইউ। তোমাদের সবচেয়ে প্রিয় কে? পপি বলল। মামা আর ফেলুদা আর জয়সুরিয়া। দুজনের সম্মিলিত জবাব। মামা আমাদের ক্রিকেট খেলা দেখতে স্টেডিয়ামে নিয়ে যায় না, তুমি নিয়ে যাবে? সাদ বলল। তাহলে তুমিও আমাদের ফেভারিট লিস্টে চলে আসবে, রাত বলল। বুবু ভাত মেখে পপিকে তুলে তুলে খাওয়ালেন। পপির খুব ভালো লাগলো বুবুকে। তারপর একটা বোন থাকলে কত ভালো হতো। বুবু বললেন, ফারুক ছেলেটা খুব ভালো, ওর মতো ব্রিলিয়ান্ট ছেলে আমাদের শহরে আর একটাও ছিল না। কিন্তু এমন হাবাগোবা, ওকে একটু গাইড করো তো। হয় পড়াশুনো করুক, নয়তো চাকরি বাকরি করুক, নইলে ব্যবসা করুক। ও দুলাভাই তো ওকে ক্যাপিটাল দিতে রাজি। পপিদের বাসায়ও অভিষেক হলো ফারুকের। ইদানীং মেয়ের পাখা গজিয়েছে। গুটি কেটে বেরিয়ে অপি এখন প্রজাপতি। বাসার সবাই বুঝে গিয়েছিল। বাবা বললেন, কিরে মা, একা একা হেসে খেলে বেড়াচ্ছিস, হাসিবাড়ির জন্য সবাইকেও একটু হাসার সুযোগ দে। মা বললেন, ছেলেটাকে একদিন আন, সালাম টালাম পেতে বুঝি আমাদের ইচ্ছা করে না। মামা বললেন, ওরে একজন জোয়ান লোকের অ্যাপয়েন্টমেন্ট দে কনসালটেন্ট হিসাবে, বিনা ফিতে তোদের আপদ বিপদ কনসালটেন্সি দেব। দাদি বললেন, কবে আনছিস বলে রাখিস, চুলে শ্যাম্পু দেব, কলপ লাগাবো, আর একটু কাঁচা হলুদ এনে দিস তো, গায়ের রংটা খুলতে হবে তো। তো অপি ফারুককে নিয়ে এলো তাদের বাসায়। বল্টু মামা বললেন, ইয়াং ম্যান, ভেরি স্মার্ট। তো বাবা, জোকস বললে বোঝো তো, হাসো, হাসো তো। অপি তাদের বাড়ি সম্পর্কে আগে থেকেই ধারণা দিয়ে রেখেছিল ফারুককে। ফারুক মৃদু হাসলো, অর্থাৎ হ্যাঁ, জোকস বুঝি। প্রথম দিন এসেই কি ফারুক এদের সঙ্গে হি হি ডি ডি করতে পারে নাকি? সে কথা বলল কম, রসিকতা করার চেষ্টা করলো না বললেই চলে। অপি বলল, এই, তুমি না কত মজার কথা জানো, এখন যে এমন ভিজে বিড়াল হয়ে গেলে। ফারুক বলল, ভাজা মাছটা উল্টিয়ে খেতে পারে না কথাটার মানে কি? কই মাছের এক পাশটা খেয়ে কাটা উল্টিয়ে আরেক পাশ না খাওয়া। আচ্ছা, বিড়াল ভেজা হলে ভাজা মাছ উল্টিয়ে খাবে না, শুকনো হলে খাবে, এর রহস্য কি? সবাই হাসলো, মাত্র এটুকুনি। এর বাইরে সে অতি ভদ্রভাবে মার পায়ে সালাম করলো। বাবা সালাম করতে দিলেন না, বুকে টেনে নিলেন। আর দাদি তো কপালে চুমুই দিয়ে দিলেন। অপি বলল, ভালো হবে না দাদি? হাসির হুল্লোড়, সবাই এটা ওটা গল্প করছে। চা নাস্তা এলো, খাওয়া দাওয়া চলছে। ফারুক তার ব্যাগ থেকে একটা রাইডিং প্যাড বের করে হিজিবিজি আসছে। গল্পে তার তেমন উৎসাহ নেই, শুধু হু হা করে যাচ্ছে। ফারুকের যাওয়ার সময় হলো। অপি তাকে এগিয়ে দেওয়ার জন্য বেরুলো। বলল, এই, তুমি এত গম্ভীর হয়ে গিয়েছিলে কেন? জানো না এটা হাসি বাড়ি? এ বাড়িতে হাসতে হয়, হাসাতে হয়, আল্লাহই জানে। তুমি পাশ করলে না ফেল করলে? এদিকে ফারুক অপির প্রস্থানের সঙ্গে সঙ্গে ফ্লোর নিয়ে ফেললেন মামা। বললেন, নাহ, বড্ড মেনিমুখ। ১০০-তে বড়জোর ৩০ মার্কস দেওয়া যায়, অন্তত ৪০ না পেলে তো পাশ করানো যায় না। দুলাভাই, আপনি কি একে ১০ নম্বর গ্রেস দিতে পারেন? গ্রেসফুল দুলাভাই, অপির মুখে দিকে চেয়ে। ফারুক রিকশায় ওঠার আগে অপির হাতে ধরিয়ে দিল তার হাতের রাইডিং প্যাডটা। অপি ভাবল, কোনো বার্তা টার্তা হবে।
খাতা খুললে তো অপি মহা খুশি। উমা, এ কি! ফারুক বসে বসে বাসার সবাইকে নিয়ে কার্টুন এঁকেছে। অবিকল বল্টু মামাকে এঁকে লিখেছে, জোয়ান লোক সঙ্গে রাখা ভালো। দাদিকে এঁকে তার মুখে সংলাপ দিয়েছে, আমি ভেবেছিলাম ছোটদের রবীন্দ্রনাথ আসছে, এ যে দেখছি রবির রও নয়। মাকে এঁকেছে তার পায়ে সালাম করছে সে নিজে। আর বাবাকে এঁকে সংলাপ দিয়েছে, হাসি বাড়িতে এ ভিজে বিড়ালটা ঢুকলো কি করে। অপি তাড়াতাড়ি ঘরে এলো। মামা তখনও 10 নম্বর গিরেজ দেওয়া উচিত কি উচিত তা ভাবছেন। তার হাতে অপি ধরিয়ে দিল খাতাটা। সব দেখে মামা চিৎকার করে উঠলেন, 100, 100, 100, 100। সবাই কাড়াকাড়ি করে দেখল খাতাটা। বাসায় হাসির বোমা ফাটল বলে।